মোস্তফা ফিরোজ, আজকে সারাদিন তো আমার ধারণা, মানে আমার মতো আপনিও টেলিভিশনের সামনে ছিলেন, দেখেছেন যে শেখ হাসিনার যে বিচারের যে রায়। তো এটা নিয়ে আমার বেশি কিছু প্রশ্ন না, একটাই খালি প্রশ্ন, যে রায় নিয়ে আপনার সামগ্রিক মূল্যায়নটা কি? সামগ্রিক মূল্যায়ন হলো রায়ের ব্যাপারে কোনো নেই, ঘটনার ব্যাপারে কোনো নেই। এটার খুঁটিনাটি দিক নিয়ে হইতে পারতো। শেখ হাসিনার নিজস্ব আইনজীবী থাকতে পারতো। শেখ হাসিনা নিজেও থাকলে আরো ভালো হতো। তাহলে আরো আমরা পারস্পরিক যুক্তিতর্ক গুলো দেখতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো এই রায়টা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের কি পরিণতি হলো তা না, একটা রাজনৈতিক দল, একটা প্রতিষ্ঠানের একটা পরিণতি পেয়ে গেল। এবং বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিটা থেকে গেল। দেখেন, বাংলাদেশের গণতন্ত্র দুটি তিনটি রাজনৈতিক দলের উপর অনেকটা নির্ভরশীল। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আরো যদি পেছনে যান, বিএনপি, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সময় আমরা কি দেখলাম? বিএনপি নাই, জামাত নাই, বিরোধী দল নাই, এরকম একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। আমরা আশা করতেছিলাম যে নিশ্চয়ই এই দুঃস্বপ্নের কালো রাত্রির অবসান ঘটবে। একটা হয়তো সলিউশন হবে বিদেশি মধ্যস্থতায়, অথবা ভারত হয়তো রাষ্ট্রমুক্তি ইন্টারাপ্ট করবে এবং তারপরে দুইটা দলকে একত্রিত করবে এবং নির্বাচন হবে এবং সবাই টিকে থাকবে এবং গণতন্ত্রের যে মতপার্থক্য সংঘাত সেগুলি চলতে থাকবে। আবার আহ, মানে দুটি দলই বেঁচে থাকবে। কিন্তু আওয়ামী লীগকে মারতে যে, জামাতকে নিঃশেষ করতে যে, এখন অবস্থাটা হলো এই, যে শেখ হাসিনা নিজেই শুধু তার মৃত্যুদণ্ড হলো না, আজকে একই সঙ্গে আওয়ামী লীগেরও জন্য মৃত্যুদণ্ড হয়ে গেল। কারণ আওয়ামী লীগ এখন শেখ হাসিনার হাতে এমন ভাবে আহ, মুষ্টিবদ্ধ যে এই আওয়ামী লীগের দায় তিনি কাউকে দেবেন না। যদি দিত তাহলে গত এক বছরে একটা হয়তো ভিন্ন মাত্রা আমরা দেখতে পারতাম। অথচ মানে একটা নির্মম পরিহাস ইতিহাসের, যে যখন নাকি শেখ হাসিনা ছিল না, যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলো, তখনও কিন্তু আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল জোহরা তাজউদ্দিনের হাত ধরে, একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। তারপরে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। আর পাশাপাশি ছিল বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দল। সেই একটা মূল স্তম্ভ আজকে শেষ হয়ে গেল। কারণ আপনি যতই বলেন না কেন, আপনি বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ঘটনার তো এত সবার মানুষ পটে আছে, চোখের সামনে আছে, জল জল করছে। চোখ বন্ধ করলেই সবাই দেখতে পাচ্ছে জুলাই আগস্টের সেই ঘটনার প্রভাবগুলো। এটা 50 বছর আগের কোনো ঘটনা নিয়ে বিচার না, বা 20-25 বছর আগের না, এটা কেবলই। তো ফলে এটার ন্যায্যতা, এটার গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আইনগত দিক দিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই যে এই বিচারটা সঠিক, আহ, বেঠিক হয়েছে, এটা কেমন কথা হলো। যেমন ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ যুদ্ধাপরাধীদের বিচার হয়, তখন সেটা নিয়ে অনেকের এখনো প্রশ্ন আছে যে আসলে কি বিচার কি সঠিক হলো, এই সাক্ষী এটা সেটা। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু বিচারের প্রক্রিয়া, সাক্ষী, প্রমাণ এগুলি খুব দুর্বল ছিল। ফলে ওইটা নিয়ে আপনি অনেক প্রশ্ন করা যায় পুরো বিচার প্রক্রিয়াটাকে নিয়ে, কিন্তু এটা নিয়ে আপনি কি প্রশ্ন করবেন? চোখের সামনে আর একটা দুইটা মানুষ না, 1,500 মানুষ রাজধানীতে, সেই রাজধানীতেই ট্রাইব্যুনাল, সেখানে বিচার। তো ফলে ঘটনা সত্য, কিন্তু ওই আবার বললাম না, এর পেছনে আবার একটা বড় একটা ধাক্কা, যে আপনি বিচার করলেন শেখ হাসিনার, কিন্তু একই সঙ্গে তো আওয়ামী লীগেরও বিচার হয়ে গেল। আওয়ামী লীগ যদি তার মতন করে, যদি অপরাধীদের বাইরে আরেকটা আওয়ামী লীগের একটা যাত্রা থাকতো, তাহলে এই যে ধরেন আজকে নির্বাচন, গণতন্ত্র আবার একটা উত্তরণ ঘটবে, সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক দলকে পাওয়া যেত। এখন একটা গণতান্ত্রিক দল যার সঙ্গে জড়ায় আছে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস, সে কিন্তু আজকে একদম মাইনাস হয়ে গেল। এতে এটা শুধু শেখ হাসিনার ক্ষতি না, এটা আওয়ামী লীগের ক্ষতি না, আমি বলবো এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের বা গণতন্ত্র মনা মানুষের সবারই ক্ষতি এটা। এই একইভাবে দেখেন, যখন নাকি
বিএনপি কোণঠাসা ছিল, বিএনপি যখন নির্বাচনে অংশ নিতে পারতো না, তখন যেমন গণতন্ত্রের জন্য একটা হাহাকার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাহাকার ছিল, যে বিএনপি ছাড়া কিভাবে সংসদ হয়, বিএনপি ছাড়া কিভাবে গণতন্ত্র হয়, এখনো কিন্তু সেই একই অবস্থাটা। এবং এর পুরো দায়টা আসলে, বিচার তো শুধু মানুষ হত্যার জন্য না, গণতন্ত্র হত্যার জন্য, এবং আওয়ামী লীগকে যে একটা নিঃশেষ করে ফেললো, এই জন্য এটারও একটা আলাদা বিচার হওয়ার দরকার ছিল শেখ হাসিনার জন্য। একমাত্র ব্যক্তি, সে নিজেকে শেষ করলো, তার দলকে পর্যন্ত শেষ করলো। অথচ মানে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানে কিন্তু এটা এরকম হওয়ার কথা না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আজকে আপনি আসবেন, কালকে আপনি নাই, আরেকজন এসে সেটা বলবে। কিন্তু এই যে একচেটিয়া, মানে আমি নাই তো সব শেষ, এই যে ব্যক্তি কেন্দ্রিক একটা অবস্থান, যার কারণে স্বৈরতন্ত্র সেই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হলো। এই জায়গাটা পূরণ হবে কিভাবে আমি জানি না। কারণ দেখেন, এখন কিন্তু গণতন্ত্রের যে সংকট, আজকে কিন্তু রায়ের দিনই বোঝা গেল। একদিকে সুশৃঙ্খল ভাবে আপনার রায় চলতেছে, বিচার কার্যক্রম। আমি টেলিভিশন স্ক্রল, মানে পর্দাটা আমি দেখলাম কয়েকটা ভাগ। একটা ভাগে আমি ট্রাইব্যুনালের বিচার দেখছি, আরেকটা ভাগে দেখছি হাইকোর্টের সামনের একটা বক্স, সেখানে দেখলাম উৎসুক লোকজন আহ, অপেক্ষা করছে। আরেকটা দেখলাম যে টেলিভিশন স্ক্রলে, স্ক্রিনে টিএসসির সামনে সবাই দেখছে বিচার কার্যক্রমটা। ঠিক পাশাপাশি আরেকটা চতুর্থ যে এটা স্ক্রিনটা, সেই স্ক্রিনটা 32 নম্বরে, এখানে বিশাল বিশাল এক্সোভেটার বুলডোজার টাইপের, মানে একটা মনে হচ্ছে যেন বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা। অথচ 32 নম্বরে তো কোনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না, এখানে বড় কোনো প্রজেক্ট হচ্ছে না, এখানে বড় কোনো খাল খনন, নদী খনন কোনো প্রকল্প নেই। কিন্তু সেই রকম যন্ত্রপাতি চলে আসলো, কারা নিয়ে আসলো, কি নিয়ে আসলো? এবং সেটা আপনার বেলা 12টা থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত লম্বা সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধ, বিজেপি বিডিআর তারপরে এবং বিজিবি এবং পুলিশের সাথে যুদ্ধ চললো অনর্গল। এবং একটা যেন ফ্রিজ টাইম। কেন? কারা করলো? এই মুখগুলি কারা? এরা কি সেই যারা ওই শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের লোকজন? না, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী, যারা মনে করছে যে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এখনই একটা, মানে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে নিরঙ্কুশ হয় তাদের রাজনৈতিক আধিপত্য। সেটা হচ্ছে বিপজ্জনক। সেই, আমি যেমন আইনের শাসনও দেখলাম, আজকে বেআইনি শাসনেরও একটা সিমটম দেখলাম। এটাই হচ্ছে সংখ্যা। তার মানে আমরা এখনো কিন্তু, মানে শেখ হাসিনার পতন ঘটলো, আওয়ামী লীগ নিঃশেষ হলো, শেখ হাসিনার মনে করেন মৃত্যুদণ্ডই হলো, কিন্তু তার আউটকামটা, যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম, দুই অঞ্চলে দুই চিত্র। একদিকে হাইকোর্ট প্রাঙ্গণে এক চিত্র, আর 32 নম্বরের আর এক চিত্র। এটা আমার কাছে ভালো লাগলো না, বরং আমি কিন্তু শঙ্কিত হইলাম। বিচারের রায় পাইলাম, খুশি হইলাম, ভালো হইলো, বাংলাদেশের মানুষ যারা শহীদ হইলো, আহত হইলো, তারা কিন্তু খুশি হইলো। কিন্তু এই চিত্র সাথে তো এইটা মেলে না। কারণ আপনি একদিকে আইন করবেন, আইনের শাসন চলবে, আর একদিকে বেআইনি উচ্ছৃঙ্খল ঘটনা চলতে থাকবে। সেটা আবার মদত পাবে, পৃষ্ঠপোষকতা পাবে, তাদেরকে ধরা হবে না। এবং এটা কিভাবে এক্সোভেটার এত বিশাল বিশাল কারা আনলো, আজকে রাতেই কেন আহ, মানে তাৎক্ষণিক ভাবে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না, নিয়ন্ত্রণ করা হলো না? এর পেছনে কোন রাজনৈতিক শক্তি আছে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। তাহলে তো আমার মনে তো, আমি তো ইয়ে হলাম না যে না, সামনে আমি একটা স্বৈর শাসক, একটা স্বৈর আহ, স্বৈর শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দলের মৃত্যু ঘটলো, কিন্তু গণতন্ত্রের সূর্য উদিত হলো, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো সেই গণতন্ত্রের সূর্য তো দেখতে পাচ্ছি না। সেই সূর্যের সামনে তো আমি দেখতেছি মেঘে ঢাকা, সূর্য পেছনে, সামনে মেঘ। কেন এই মেঘ? কারা এর জন্য দায়ী? এটা, এটার উত্তর তো খুঁজে বের করতে হবে আমাকে। জি। এটা মানে আসলে খুঁজে বের করা দরকার, কারণ আমরা তো এই ধরনের সমাজ আসলে চাই না। আমরা আরেকটা প্রসঙ্গ একটু আলাপ করতে চাই। সেটা হলো যে এই যে রায় হলো, রায়ের পরপরই আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতকে আহ্বান জানিয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে, মানে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে যারা ভারতে আছেন, তাদেরকে আমাদের এখানে হস্তান্তর করার জন্য। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা, সেটা আপনাকে একটু পড়ে শোনাই। তারা হুম। বলেছেন যে
মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের, যে হুম এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং হুম। ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আপনার কি মনে হয় এই কথা বলার পর ভারত হুম। সরকার সেটা করবে, অথবা তাদের কি করা উচিত, আপনি কি আশা করেন? এটা যে করবে না আমি আপনাকে বলি, আজকে হুম। বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকাটা আপনি শুধু খেয়াল করেন, কতগুলো হুম। স্টোরি। আমি প্রথমেই দেখেন এবং অ্যাঙ্গেল গুলো বুঝতে পারবেন। প্রথম শিরোনামটাই হলো এই: অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। মানে মনে হয় যেন একটা বিশাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। হ্যাঁ, শিরোনামটা দেখেন, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়। এটা তো কারোর বক্তব্য হইতে পারে, এটা তো মানে তার তো শিরোনাম হইতে পারে না। তার মানে আনন্দবাজার ওন করে এটা। তারপর দেখেন, মামলা হুম। রুজু রুজু থেকে রায়দান নিজেই, নিজের তৈরি ট্রাইব্যুনালে 397 দিন ধরে বিচার হলো হাসিনার। কারা কি সাক্ষ্য দিলেন, এটাও একটা নেগেটিভ ভাবে। পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। হাসিনার ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত কক্ষ। তো এই, এবং 15,000 পুলিশ নামছে, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনা। মানে যত আমি দেখছি যে মানে সব। তারপরে আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নেবেন, পরোয়া করি না। রায়ের আগে অডিও বার্তা হাসিনা। তো বলছে যে মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে, রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র। মানে অনেকগুলো স্টোরি, এতগুলো স্টোরি সাধারণত বাংলাদেশ নিয়ে তারা পজিটিভ হইলে করতো না, কোন একটা হয়তো হুম। করতো। কিন্তু এগুলি সবই হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক। মানে আওয়ামী লীগের নিজস্ব যদি পত্রিকা থাকতো, তাহলে যে সমস্ত শিরোনাম দিয়ে তারা রিপোর্ট করতো, ঠিক সেই কাজগুলি করতেছে আনন্দবাজার। এবং এতে বোঝা যায় যে বাংলাদেশের এই মৃত্যুদণ্ড যেহেতু দিয়ে দিল, এখন ভারত বলবে যে না, যেহেতু ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ আর মৃত্যুদণ্ড দিচ্ছে, সুতরাং এখন না দেওয়ার আহ, বিষয়টাই তারা আরো জোরালো করে একটা ব্যাখ্যা দেবে। যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি ভারতের কাছে চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরতের জন্য। জি। কিন্তু আমার ধারণা যে ভারত এটাতে রেসপন্স করবে না, বরং ভারত এখন আহ মানে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ হয়তো মানে দেখতে পাবে না বলে তারা আরো রুষ্ট হবে। এবং এখন যে ধরনের আচরণ এই সরকারের সাথে, পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে হয়তো একই ধরনের একটি অবস্থা তারা বজায় রাখতে পারে। আমার শঙ্কা হচ্ছে আপাতত ভারত এই রায়ের ফলে খুশি হবে না, ভালো কোনো প্রতিক্রিয়াও দেবে না, এবং বাংলাদেশের অনুরোধ অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বিবেচনা তারা করবে না, এটা আমার ধারণা। আচ্ছা, আমি এখন শেষ প্রশ্নটা করতে যাচ্ছি যে ইউরোপের অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড তারা দেয় না, তারা মৃত্যুদণ্ডের সাজার বিরোধিতা করে। সেখানে আমাদের একজন সরকার প্রধানের এই মৃত্যুদণ্ড, সাবেক সরকার প্রধানের, এটা ইউরোপিয়ান নেবে কিভাবে নেবে? মানে এখানে দুইটা মত আছে, যেমন আমেরিকার কোন কোন স্টেটসে আছে মৃত্যুদণ্ড, আবার কোন কোন স্টেটসে নাই। ইউরোপের অনেক দেশে নাই, আবার হয়তো কোন কোন দেশে হয়তো আছে। আমি একদম পরিষ্কার না। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমারা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকে, মানবাধিকার সংগঠনগুলো বিপক্ষে থাকে। তারা তাদের রিয়াকশনটা দেবে। তারা এটাকে সঠিক মনে করবে না, তারা এটার নিন্দা করবে, এটা হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু অনেকদিন থেকে এই মানে রায়টা চলে এসছে, সুতরাং আমার ধারণা এটাকে নিয়ে খুব একটা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে বাংলাদেশ, সেটা হয়তো না। কিন্তু যেটা হবে সেটা হলো ওই যে জাতিসংঘের ওই কথা অনুযায়ী যে অপরাধী ব্যক্তি হবে, অপরাধী দল হবে না। ফলে দলের অধিকার নিয়ে হয়তো পশ্চিমারা মানে চাপাচাপি করতে পারে যে এই দলকে আহ, তার রাজনৈতিক অধিকার দিতে হবে, সবার সমাবেশের অধিকার দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এবং তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে
সেই বিষয়টা হয়তো তারা বলতে পারি, এবং ইতিমধ্যে মনে হয় তারা বলছে। কারণ সেদিন দেখলাম যুক্তরাজ্যের একজন মন্ত্রী সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আহ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তার মানে একটা প্রশ্নের প্রেক্ষিতেই তো তিনি এই উত্তরটা দিচ্ছেন, রাইট। মানে তাদের কথার প্রেক্ষিতেই তো। ফলে এরা কিন্তু বলা শুরু করছে, এবং সামনে যেহেতু শিডিউল নির্বাচনী তফসিল, এখন আরো বলবে যে তোমরা তো অপরাধীকে বিচার করছো, এখন দলকে তোমরা সাজা দেবে কেন, দলকে এখন অধিকার দাও অংশগ্রহণ করার। এটা হয়তো আসতে পারে আমার ধারণা। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক। যেদিন বাংলাদেশে লকডাউন ডাকা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, সেদিন বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বর, সেখানে এক ঐতিহাসিক ঘটনা ঘটল। ঐতিহাসিক ঘটনা বললাম এই কারণে যে এরকম একটা ঘটনা সেদিন সেখানে ঘটতে পারে এরকম চিন্তাই মানুষের মধ্যে আসেনি। আগে ঘটনা সম্পর্কে বলে নিই। সেটি হলো যে ৩২ নম্বরে সেদিন বিক্ষুব্ধ জনতা সেখানে টহলরত ছিলেন। এর কারণ হলো যে সারা বাংলাদেশে শেখ হাসিনার বিচার নিয়ে, আদালতের রায় নিয়ে যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছিল, সেই লকডাউন কর্মসূচিতে সরকার খুব ভড়কে যায়। এর কারণ হলো বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরকার তাকে মানে এই লকডাউনকে প্রতিহত করার জন্য এক ধরনের উত্তেজনা তারা দেখাতে থাকে। সরকারি বাহিনী এবং সরকারের মদতপুষ্ট বিভিন্ন রাজনৈতিক শক্তিসমূহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাতে থাকে এবং নতুন করে একটা, যাকে বলা হয় বিপ্লবের যে ঘ্রাণ, বিপ্লবের যে গন্ধ, বিপ্লবের যে আবেগ, বিপ্লবের যে আবেশ, এটি ১৪ মাস পরে সারা বাংলাদেশে আবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সরকার এবং সরকার সমর্থক যে সকল গোষ্ঠী রয়েছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা অতীতে যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, আর আওয়ামী লীগ এই বাংলায় অতীতের মতোই নিন্দিত এবং ঘৃণিত। কাজেই আওয়ামী লীগ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে, সেটা লকডাউন হোক, বুক ডাউন হোক কিংবা সুপ ডাউন হোক, কোনো ডাউন ঠাউন এই বাংলাদেশে করতে পারবে না। যদি সেটা চেষ্টা করা হয় তবে কি হবে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে, ঠিক সেইভাবে যেভাবে আওয়ামী লীগ তাদের শাসনামলে জামাতের সঙ্গে দিয়েছে, বিএনপির সঙ্গে দিয়েছে, কিংবা তাদের অপছন্দের লোকদের সঙ্গে দিয়েছে। ঠিক সেইভাবে তো বটেই, তার সঙ্গে আরও যদি কিছু যুক্ত করা যায় তাহলে সেটা যুক্ত করে সরকার সেই কাজ করবে। ফলে ১৩ তারিখের ৩-৪ দিন আগ থেকে, অর্থাৎ নভেম্বর মাসের ১৩ তারিখের ৩-৪ দিন আগের থেকেই সারা বাংলাদেশে রীতিমতো হই হুল্লোড়, ধরো মারো খাও পালাও ছুটো ইত্যাদি চলতে থাকলো। হোটেলে হোটেলে তল্লাশি, কে এখানে আছে, কে এই হোটেলে খাচ্ছে, কে রাস্তায় ঘুরছে, কোন গাড়িতে কি আছে, মোটর সাইকেলে কি আছে, ব্যাপক তল্লাশি শুরু করে এমন একটা তাণ্ডব শুরু হয়ে গেল। মানুষজন বুঝলো যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি লকডাউন হতে যাচ্ছে। তো আওয়ামী লীগের লোকজন কী কী করেছেন আমি বলতে পারবো না, তবে সরকারি লোকদের যে তৎপরতা, সেই তৎপরতার কারণে লকডাউন যে শব্দটি এটি ব্যাপক আলোচিত হয়, সমালোচিত হয়, এবং আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক আলোচনা করার সুযোগ পায়, এবং কৌতূহলী জনগণ তারা দরজা বন্ধ করে জানালা খোলা রেখে তারা সেই রাস্তাঘাটে দৃষ্টি রেখে কি হলো লকডাউনে বা কি হচ্ছে লকডাউনে এটা দেখার জন্য অনেকে রীতিমতো দূরবীন সংগ্রহ করা শুরু করে দিল। তো যা হোক, আসলে সেদিন রাজপথে কি হয়েছে বা না হয়েছে সেটা আমরা অত বেশি দেখার আমাদের আগ্রহ ছিল না আমার ব্যক্তিগতভাবে। এ কারণে হলে আমার কাছে মনে হয়েছিল যা হবার তাই হবে, কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে। যখন খুব উত্তেজনা হয়, যখন কোনো অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি
বিরাজ করে, তখন কিছু মানুষের মধ্যে কৌতূহলটা খুব ব্যাপক আকার ধারণ করে এবং কিছু মানুষ রাতারাতি হিরো হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করে। তো এটা সবসময় সব যুগেই ছিল। আমরা জানি যে আওয়ামী লীগ জমানাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে দিবসটি, শহীদ দিবসটি 15ই আগস্ট, তো এই দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য শিয়া সম্প্রদায়ভুক্ত কিছু বঙ্গবন্ধু প্রেমিক তারা প্রেস ক্লাবের সামনে এসে হাই হোসেন হাই হোসেন সেই অনুকরণে হাই বঙ্গবন্ধু, ইয়া বঙ্গবন্ধু, তারপরে হাই মুজিব এ সমস্ত কথা বললে তারা সেই নিজেদের শরীরে তারা চাবুক মারত। তো এটা প্রথম বছর খুব জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। সারা দেশের মানুষ এটা নিয়ে খুব ঠাট্টা মশকরা করার কারণে দ্বিতীয় বছরে সেটা আর ওইভাবে হয়নি। তো যাই হোক, এখন এইবার সেই 13 নভেম্বর তারিখে একজন মধ্যবয়স্ক মহিলা এবং যাকে বলা হিজাব এবং বোরকা পরিহিতা মহিলা, ইসলামী তাহাজিব তমুদ্দিন অনুযায়ী আমরা সাধারণত এদেরকে ধর্মপ্রাণা মুসলিমা বলি। তো তিনি সেই 32 নম্বরে গেছেন এবং সেখানে এই যে একটা অস্বস্তিকর পরিবেশ, যেখানে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ধরার জন্য, ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের সৈনিকদেরকে ধরার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ড স্থগিত করা, রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য যে সকল যাকে বলা হয় বিপ্লবী সেখানে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে গিয়ে এই ভদ্রমহিলা তিনি রীতিমতো সেই ইয়া মুজিব, ইয়া বঙ্গবন্ধু, হাই মুজিব, হাই বঙ্গবন্ধু ঠিক সেইভাবে আহাজারি করার চেষ্টা করলেন। আর এই দৃশ্য যখন দেখলেন, যারা ওখানে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অনেক তরুণ ছিলেন, তরুণী ছিলেন, তারা আধুনিকা মানে সুপার আধুনিকা ছিলেন, জিন্স পরা, তার উপরে টপস পরা, টপসের মধ্যে আবার হিজাবও পরা আছে। তাহলে আপনি বুঝতে পারেন যে এর আগে যে টিনের চালে কাওয়া ফজলু আমার ধ্যাস বলা যে মেয়েটি ছিল, ঠিক তাদের সঙ্গে মিল আছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এখন এই অদ্ভুত এই বাংলাদেশে কথাবার্তা, পোশাক পরিচ্ছদে এমন অবস্থা হয়ে গেছে, কে যে মুসলিম, কে যে মুসলিমা, কে যে আধুনিকা আর কে যে পরহেজগার, কিংবা কে যে নামাজ কালাম পড়ে আর কে যে গাঁজা খায়, এই জিনিসগুলো এখন বোঝা যাচ্ছে না, কাউকে দেখে বোঝা যাচ্ছে না। কে শিবির করে, কে জামাত করে, কে এনসিপি করে, কে ছাত্র লীগ করে, ছাত্র দল করে, কে কোন মুখোশ পরে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। অবস্থা ভেদে একটার পর একটা স্যাবোটাসের মতো ঘটনা ঘটে গেছে। তো এনিওয়ে, এই যে ভদ্রমহিলা, স্বাভাবিকভাবে এখানে তার আসার কথা নয়, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী বা তার কী অবস্থা সেটা আমরা কিছু জানি না, কিন্তু এই সময়টিতে এসে তিনি প্রচণ্ড সাহস দেখালেন এবং তাকে মারধর করার জন্য কয়েকজন তেড়ে গেলেন মহিলা এবং এক যুবতী বা তরুণী, আমরা টেলিভিশন দেখেছি, তাকে বেদম প্রহার করা হলো। অর্থাৎ সেই তরুণী এই ভদ্রমহিলাকে প্রচণ্ডভাবে মারধর করলেন, অপদস্থ করলেন এবং সামাজিক মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে চারিদিকে নিন্দার ঝড় উঠে গেছে। তারপর পুলিশ সেই মহিলাকে ধরলেন, ধরার পর তাকে জেলে প্রেরণ করলেন এবং তার বিরুদ্ধে মামলা নিঃসন্দেহ হয়েছে কোনো একটা কিছু, আমি এত কিছু জানি না। তবে ঘটনাটা অনেকটা সেই যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কিংবা লতিফ সিদ্দিকীদের যে গ্রেপ্তার বা আবু আলম শহীদ খানদের যে গ্রেপ্তার, ঠিক ওই রকম। আপনারা সবাই জানেন যে মঞ্চ 71 নামে একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিল এবং সেই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, সংবিধান নিয়ে আলোচনা চলছিল বা আলোচনার আয়োজন করা হচ্ছিল। তো সেখানে যারা আলোচক ছিলেন তাদের মধ্যে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আইনের প্রফেসর হাফিজুর রহমান কার্জন, আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক সচিব আবু আলম শহীদ খান, তারপর আরও অনেকে সেখানে গিয়েছিলেন এবং অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না। তো সেখানে মক্কারির উপস্থিত হলেন, ইচ্ছা মতো এদেরকে গালাগাল করলেন, অনেকের গায়ে হাত দিলেন, ধাক্কাধাক্কি করলেন, উল্লাস নৃত্য করলেন। পুলিশ এলো, পুলিশ আসার পরে এই মক্কারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে ডিবি অফিসে নেওয়া হলো
এবং পরবর্তীতে পুলিশ মামলা করে এদেরকে ফাঁসিয়ে দিয়ে সন্ত্রাস দমন আইনে তাদের সবাইকে জেলখানাতে পাঠালো। 2 জন বা 3 জন বোধহয় মুক্তি পেয়েছেন, জামিন পেয়েছেন, আর বাকিরা এখনো কোর্ট কাছারিতে আছে। ঠিক এরকম কোনো মামলা মোকদ্দমা এই মহিলার বিরুদ্ধে হয়েছে কিনা আমি জানি না, নিঃসন্দেহে কিন্তু যেটা পেপারে দেখলাম যে তিনি এখন কারাগারে আছেন। আর অন্যদিকে একজন যুবক, 12 বা 13 বছরের যুবক, তাকেও সেখানে দেখা গেল এবং সেই যুবক রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন। তিনি বঙ্গবন্ধুর প্রেমিক, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার অর্ঘ্য জানানোর জন্যে তিনি সেই 32 নম্বরে গিয়েছিলেন। তার কাছে অর্থাৎ তার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত কয়েকটি বই ছিল এবং তার স্মৃতিকে জাগরুক করার জন্য আবেগের বশবর্তী হয়ে বঙ্গবন্ধু ভবন 32 নম্বর যে ভেঙে গেছে সেই ভবনের একটি খণ্ডিত টুকরা ইট তার কাছে পাওয়া গিয়েছে। এই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আবার এই ছেলের মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সেই ছেলেটিও সারা বাংলাদেশে মানে মোস্ট ব্র্যান্ডেড সেলিব্রিটি। বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই ছেলেটিকে মাথায় করে নাচছে। তাদের বক্তব্য হলো যে কারো যদি সুপুত্র হয়, সুসন্তান হয়, তাহলে এরকমই হওয়া উচিত। এত অল্প বয়সে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে গত 15 বছর ধরে তেল ঝুল খেয়ে তারা পিঠ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে, সেখানে নতুন প্রজন্মের এক কিশোর, এটা তরুণও বলা যাবে না, কিশোর 12-13 বছরের কিশোর, সে বঙ্গবন্ধুর প্রেমে উদ্বুদ্ধ হয়ে রীতিমতো অগ্নিতে ঝাঁপ দেওয়ার সাহস নিয়ে তিনি 32 নম্বরে গিয়ে যে কাণ্ড করলেন, হায় হায়, এর বীরত্ব তো জুলিয়াস সিজার কিংবা নেপোলিয়ান বোনাপার্টের বীরত্বকে হারিয়ে যায়। বঙ্গবন্ধুর প্রেমিক যদি হতে হয় তা আসলে এই যুবক নয়, এই কিশোরের মতো এইভাবেই আসলে তাদের হওয়া উচিত। এইভাবে পুরো মানে যাকে বলা হয় মিডিয়া জগৎ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন এই যুবককে কেন্দ্র করে যে ট্রেন্ডিং চলছে, তাতে করে আগামীতে এরকম শত শত যুবক, শত শত কিশোর, শত শত বালক যদি সেই 32 নম্বরের সামনে গিয়ে আত্মাহুতি দেয়, এতে আমি অবাক হব না। আপনারা জানেন যে ক্ষুদিরামের বয়সও কিন্তু এরকম ছিল এবং তিনি হঠাৎ করে যে কাজটি করে বসলেন সেই কিশোর বয়সের তার যে কৌতূহলের কারণে, সেই কৌতূহলে উদ্বুদ্ধ হয়ে আজও পর্যন্ত সমস্ত কিশোর কিশোরীর যে স্বপ্ন, সেই স্বপ্ন থাকে একজন ক্ষুদিরাম হওয়ার জন্যে। তো এই যে কিশোর বয়স মানুষ ঝুঁকি নেয়, প্রচণ্ড কৌতূহল থাকে, জীবন সম্পর্কে এত হিসাবপত্র তারা করে না। তো সেই ক্ষেত্রে এই যে তরুণ, সেই তরুণের মধ্যে যে উন্মাদনা আমাদের কিশোর সমাজ দেখলো, আর সেই তরুণকে এখন যেভাবে সেলিব্রিটি বানিয়ে ফেলা হয়েছে, তাতে করে এই সরকার যদি মাশাআল্লাহ আরও কিছুদিন ক্ষমতায় থাকে আর এই ছেলেকে নিয়ে, কিশোরকে নিয়ে যে প্রচার করা হচ্ছে, সেই প্রচার যদি চলতে থাকে, আগামী দিনে এই সরকারের ভাগ্যে যে কি দুর্ভোগ এবং দুর্দশা আছে তা তারা কল্পনাও করতে পারছে না। এখন প্রশ্ন হলো যে এই ঘটনাগুলো কেন ঘটেছে আর এই ঘটনাগুলো আগামীতে বন্ধ করা সম্ভব কিনা। আমি দুটো বিষয় নিয়ে কথা বলে আজকের এই ভিডিওটি শেষ করব। প্রথমত হলো যে শেখ হাসিনা তার শাসন আমলে গত 15টি বছরে যে কাজটি করেছে সেটি হলো বঙ্গবন্ধু, শেখ পরিবার এবং মুক্তিযুদ্ধ, এই তিনটি শব্দকে এদেশের একেবারে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মানে যেখানে বই আছে, যেখানে পুস্তক আছে, যেখানে পরীক্ষা আছে, সেখানে এতটা সুনিপুণভাবে, সুকৌশলভাবে যাকে বলা হয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের দেশে সে 2009 সনে যারা স্কুলে ভর্তি হয়েছে আর 2024 সনে যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে, একেবারে খুব বেশি শিবির বা অন্য কোনো সংগঠনের মগজ ধোলায় না হলে প্রায় সবাই, এমনকি জামাত শিবিরের ছেলেমেয়ে, বিএনপির ছেলেমেয়ে আর আওয়ামী লীগের ছেলেমেয়ে তো আছেই, তারা সবাই শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা আবেগ ধারণ করে এবং সেই আবেগটা এত বেশি, এত প্রবল, যেটা সত্যিকার অর্থে এই যে 13 বছর বয়সী যে ছেলেটির প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম, এই ছেলেটি যে আচরণ করেছে সেই আচরণ তার একটি
বিচ্ছিন্ন উদাহরণ মাত্র। বাস্তবে ছেলে মেয়েদের মধ্যে, অর্থাৎ এই 12-13 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে যে বিষয়গুলো বললাম, অর্থাৎ শেখ হাসিনার সম্পর্কে, বঙ্গবন্ধুর সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কি আবেগ কাজ করে তার একটা উদাহরণ দেই। আমি যাকে বলা হয় 2018 সালে বিএনপিতে যোগদান করলাম। তো বিএনপিতে যোগদান করে ইলেকশন করতে গেলাম, এবং তখন আমি আমার মামার শ্বশুরের বাড়িতে দিন 15 ছিলাম। তো আমার মামার শ্বশুর একেবারে প্রচণ্ড আওয়ামী লীগ বিরোধী। তিনি 4 বার বিএনপির মনোনয়নে নির্বাচন করেছেন, পটুয়াখালী, গলাচিপা এবং দশপিন অঞ্চল থেকে। ওই জেলার সবচেয়ে ধনী ব্যক্তি এবং যাকে বলা হয় পাওয়ারফুল, ধনী ব্যক্তি এবং একই সঙ্গে পাওয়ারফুল এবং খুব কট্টরপন্থী বিএনপি ছিলেন, এবং বিএনপি করতে করতে তিনি মারা গেছেন। তার মৃত্যুটাও বিএনপি করতে করতে হয়েছে। অর্থাৎ বিএনপির একটা জনসভা ছিল সেই বরিশালে, এবং তিনি সেই বৃদ্ধ বয়সে নিজে মোটরসাইকেল চালিয়ে তিনি সেই সমাবেশে যাচ্ছিলেন, এবং আওয়ামী লীগের লোকজন মাঝপথে তার উপর হামলা চালায়, এবং সেই হামলায় তিনি আহত হয়ে হাসপাতালে যখন মারা যান তখন তার বয়স প্রায় 73-74 বছর। এইরকম একটা কট্টর পরিবার। তো আমার সেই পরিবারে যারা আছেন, শ্যালক, শ্যালিকা, সবাই এরকম কট্টর আওয়ামী বিদ্বেষী এবং বিএনপির জন্য অন্তঃপ্রাণ। তো আমার সেই যে বড় শ্যালক, মানে আমার শ্বশুরের বড় ছেলে, তার নাম হলো শিপলু খান, এখন সেই মনোনয়ন চাচ্ছেন গলাচিপা দশমিনা থেকে বিএনপির। তার ছোট মেয়ে, তো তার ছোট মেয়ে তখন 7 বা 6 পড়ে। তো ওর সঙ্গে আমার একটা দারুণ ভাব হয়ে গেল। সারাক্ষণ এসে ফুপা ফুপা আমার সঙ্গে আলাপ আলোচনা করে, কথাবার্তা বলে। তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম, মা তুমি ভবিষ্যতে কি হতে চাও? তো তিনি বললেন যে আমি শেখ হাসিনা হতে চাই। সে মেয়েটা বললো আমি শেখ হাসিনা হতে চাই। তো আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে কেন? তো বললো যে আসলে আমি এই কারণে, এবং মুখস্থ বলে গেল শেখ হাসিনার সম্পর্কে। অর্থাৎ তখন আমি জানলাম তুমি এগুলো জানলে কি করে? বলে আমরা তো এগুলো বই থেকে পড়েছি, এবং বই থেকে পড়ার পরে আমরা জেনেছি, এবং আসলে একটা নারীর বা মেয়ের যদি জীবনে বড় হতে হয়, সফল হতে হয়, তাকে শেখ হাসিনা হতে হবে। তো আমি তাকে বঙ্গবন্ধুর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার সেই ক্লাস 7-এ পড়ে একটা মেয়ে, তার যে অভিব্যক্তি বঙ্গবন্ধুর সম্পর্কে, আমি মানে এতটা আশ্চর্য হয়ে গেলাম যে আওয়ামী লীগের যারা লোকজন তারা কি করছে, তারা এই বিএনপির ঘরের মধ্যে কিভাবে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দিয়েছে। এটা 2018 সালে আমি যেভাবে দেখেছিলাম, ওটি এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা বেশিরভাগ লোক এই জিনিসটা আন্দাজই করতে পারেনি, এই ঘটনাটা কিভাবে ঘটে গেছে এবং কতটা সর্বনাশ হয়েছে আওয়ামী বিরোধীদের। তো এইভাবে যে এই যে যত বেশি তাপ হবে, চাপ হবে, প্রয়োগ হবে, আওয়ামী বিরোধী যে ন্যারেটিভগুলো তৈরি হবে, ততই বেশি এই যে কোমলমতি যারা স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে আছেন, তারা তাদের সঙ্গে আবার যে জেনারেশনটি তৈরি হয়েছে 2009 থেকে একেবারে 2025 সন অবধি, তারা যে যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, তারা যদি দৌড়ে টুঙ্গিপাড়া চলে যায়, তারা যদি দৌড়ে সেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, আর রাজসাক্ষী হওয়ায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, তিনিও একই অপরাধ করা সত্ত্বেও তাকে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। যদিও তার এই দণ্ড নিয়ে ভিকটিম ফ্যামিলি তারা বলছে যে তার দণ্ড অ্যাটলিস্ট যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, এবং অন্যরা বলছেন যে এই 3 অপরাধীর মধ্যে যে 2 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলো তাদেরকে দেশে এনে এটি কার্যকর করতে হবে। শুধু রায় তারা সন্তুষ্ট না, কার্যকর না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ট হবেন না। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ছেড়ে দেয় না। ইতিহাসের এটাই হচ্ছে নির্মম পরিণতি যে আজকে শেখ হাসিনাকে, যেটা মানুষ কখনো কল্পনাও করেনি যে তাকে কেউ বিচারের সম্মুখীন করতে পারবে, এটা কারোরই কল্পনার বাইরে ছিল, সেটাই বাংলাদেশে ঘটেছে। সুতরাং আজকে বাংলাদেশের ইতিহাসে এটা একটা ঐতিহাসিক দিন বলা যায়, যে দিন মহা ক্ষমতাধর, মহা ফ্যাসিস্ট, মহা স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। শেখ হাসিনার অপরাধের শেষ নেই। আপাতত 4-5টা যে অপরাধ, সেই অপরাধগুলো বিশ্লেষণ করে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মর্মে তারা একমত হয়েছেন যে তিনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, আর সেই অপরাধের কারণে তার শুধুমাত্র একটা অপরাধে আমৃত্যু কারাদণ্ড, আর বাকি অন্য 5টি যে মামলা 5টি ঘটনায় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ের 6টি অংশ রয়েছে। 6টি অংশের মধ্যে একটাতে সম্ভবত তিনি আমৃত্যু কারাদণ্ড, আর বাকিগুলোতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবী ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। 2টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 1টি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করে ঘৃণিত অপরাধ করেছে। তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। ঘটনাক্রমে দুইজনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত, দুইজনই ভারতে অবস্থান করছেন। আর শেখ হাসিনা রায়ের আগেই বলেছে যে আল্লাহ জানেন কে পৃথিবী থেকে তাকে তুলে নেবেন আর কাকে রাখবেন। সুতরাং এই রায়কে তিনি পরোয়া করেন না। তো পরোয়া না করারই কথা, কারণ তার পিছনে ভারতের মতন একটা শক্তি আছে। সুতরাং তিনি দেশে থাকলে এক অবস্থা, বিদেশে থেকেও তার এই রায়কে বানচাল করার জন্য বা রায়ের প্রতিবাদে সারা দেশে গত কয়েকদিন থেকে ব্যাপক ককটেল, বোমা বিস্ফোরণ এবং মানুষের হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু প্রসিকিউটররা বলেছিল যে এই সমস্ত ঘটনা রায়কে প্রভাবিত করা যাবে না, এবং তারা নির্দিষ্ট যে রায় যেটা প্রাপ্য সেটা ঘোষণা করবে। ধারণা করা হচ্ছিল হয়তো আমৃত্যু কারাদণ্ড দেওয়া হতে পারে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো তারা এটাকে অ্যাকসেপ্ট করে না। আর ভারতও একটা অজুহাত পাবে যে যেহেতু মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সুতরাং আর এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সুতরাং শেখ হাসিনাকে হস্তান্তর করা যাবে না। এই কারণে হয়তো আমৃত্যু কারাদণ্ড একটা ধারণা করা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদালত এই সমস্ত কোনো বিশ্লেষণে না যে আন্তর্জাতিক প্রেক্ষাপট এই সমস্ত বিবেচনা না করে তারা অপরাধটা চিহ্নিত করেছে, এবং সেই অপরাধে তারা দেখেছে যে জুলাই হত্যাকাণ্ডের যে মূল যে নির্দেশদাতা, মূল যে সংগঠক এবং যার নেতৃত্বে এটি সংগঠিত হয়েছে, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং ইতিহাসের নির্ধারিত পথ ধরেই আজকে ট্রাইব্যুনাল রায় দিয়েছে। সেই রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হলো, আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হলো, এবং আরো অনেকগুলো মামলা শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঝুলছে। সুতরাং আপাতত একটার পর একটা দ্বন্দ্ব চলতে থাকবে, এবং হয়তো এই সরকারের আমলে এটাই হয়তো শেষ প্রথম বিচার, কিন্তু পরবর্তীতে যারা আসবে ক্ষমতায় তারাও এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে নেবে। কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলেছে এই ন্যায় বিচারে তারা সন্তুষ্ট, এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে রায়ে তারা সন্তুষ্ট। সালাউদ্দিন আহমেদ বলেছেন ন্যায় বিচার নিশ্চিত হয়েছেন। সুতরাং এই রায়ের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভেদ থাকুক না কেন, অন্তত কেউ এটার বিরোধিতা করবে না, বরং এটাই সঠিক হয়েছে, এটাই ন্যায়ানুগ হয়েছে বলে তারা বলবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা কথা বলছে। আজকে এই রায় ঘোষণার সময় একটি শুধু অপ্রীতিকর পরিস্থিতি ছিল 32 নম্বরকে ঘিরে, যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছিল যে একদিকে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে, হাইকোর্টের বাইরে স্বজনরা এবং রায় শোনার জন্য অপেক্ষমান জনতা অপেক্ষা করছে, অন্যদিকে একটা অংশ এসে 32 নম্বর এক্সোভেটার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল, যদিও সেখানে আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তি প্রয়োগ করতে হয়েছে এবং তারা সাকসেসফুলি সেটি সরিয়ে দিয়েছে। এই বিক্ষোভকে তারা অ্যালাউ করেনি, কারণ এটা আইনানুগ ছিল না এবং কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত ছিল না যে এরকম একটি কার্যক্রম সংগঠিত হবে। সুতরাং আইনের শাসনের মধ্যেই সরকার চলতে চায়,
এবং যেভাবে ট্রাইব্যুনালে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার এগিয়েছে, অন্যান্য ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই মামলার রায় সেটি পড়া ইতিমধ্যে শুরু হয়েছে। আমি আপনাদের সামনে ঠিক 12টা 45 কথা বলছি, তারও 10 মিনিট আগে এই আনুষ্ঠানিকভাবে মামলার রায় পড়া শুরু হয়েছে এবং টেলিভিশনগুলো সেই দৃশ্যগুলো দেখাচ্ছে। এটার পাশাপাশি আর একটি খুবই আন্তর্জাতিক গণমাধ্যম এটা সম্প্রচার করছে। তো এর বাইরে 32 নম্বরকে ঘিরে একটা নৈরাজ্য, এবং এই চেহারাগুলো আপনি যদি খেয়াল করেন খুব পরিষ্কার, তাদের রাজনৈতিক পরিচয় কি হইতে পারে, কারা এটাকে এর আড়ালে অন্য উদ্দেশ্য সাধন করছে। কিন্তু যারাই করছে না কেন তাদের প্রতি কোনো অশ্রদ্ধা বা অভক্তি নেই। কিন্তু এটা কি উচিত? আজকে একটা বিচারিক রায় হবে যেখানে আওয়ামী লীগ মহল বা বিভিন্ন মহল তারা বলার চেষ্টা করবে যে এইটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, এটা হচ্ছে বিচারের নামে অবিচার, নানা রকম ভাবে বলার চেষ্টা করবে, প্রশ্নবিদ্ধ বিচার, নানা মানে ভাষায় তো তারা বলার চেষ্টা করবে, এবং সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এই রায় যাতে সংঘটিত না হয়। কিন্তু যারা এই রায়ের পক্ষে, তাদের একটা অংশ যদি 32 নম্বরকে ঘিরে নৈরাজ্য চালায় বা অন্যান্য জায়গায় নৈরাজ্য চালায়, তাহলে দুই নৈরাজ্য কিন্তু সমান সমান হয়ে গেল। তাহলে কারা ন্যায়ের পক্ষে, কারা অন্যায়ের পক্ষে, কারা শৃঙ্খলার পক্ষে, কারা নৈরাজ্যের পক্ষে, এটা তো পার্থক্য করা মুশকিল হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে এই 32 নম্বরকে ঘিরে এই যে উত্তেজনা বারবার এর আগেও এক দফা হয়েছে, তখন এটা কিন্তু সমালোচনা মধ্যে পড়েছিল সরকার, যে কিভাবে একটা আইনানুগ সরকারের যখন ক্ষমতায়, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় বুলডোজার, সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ভাঙা হলো। এখন দেখলাম যে চ্যানেল 24-এ সাক্ষাৎকার নেওয়া হলো যে কোথা থেকে আসছে, ড্রাইভার বলতেছে আশুলিয়া থেকে। আশুলিয়া থেকে কিভাবে আসলো এই 32 নম্বর পর্যন্ত? এখন কেন আইন শৃঙ্খলা বাহিনীকে এটা মোকাবেলা করতে হচ্ছে? এইগুলো আসলে আপনার ক্ষমতা আছে, আপনি যেভাবে খুশি সেইভাবে চালাবেন, আজকে হয়তো আপনি পার পেয়ে যাবেন, কিন্তু এই ঘটনাগুলোর কিন্তু জবাব দিতে হবে, এবং আপনি কিন্তু তখন প্রশ্নের মধ্যে পড়ে গেলেন। আপনি আর ন্যায় বিচারের পক্ষে থাকলেন না। আপনি একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে আপনি অন্যায় জুলুম চাপায় দিলেন, তখন আর ন্যায় বিচারের মধ্যে থাকলো না। সুতরাং আজকের এই রায়কে ঘিরে যেখানে সরকার তার আইনানুগ পন্থায় চলার চেষ্টা করছে, তার বিপরীতে অন্য যে কোনো মব, অন্য যে কোনো প্রক্রিয়া, অন্য যে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে একেবারেই কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না, এবং এটা সংগঠিত হওয়া উচিত না। রাজনৈতিক দল শক্তি আজকে রাজধানীতে যারা মাঠে আছে, ময়দানে আছে, কারা আছে এটা সবাই জানে। তাদেরই দায়িত্ব যে সবাইকে শৃঙ্খলার মধ্যে আনা, যাতে দেশে সুষ্ঠু এবং ন্যায় বিচার, ন্যায়ানুগ একটা সরকার প্রতিষ্ঠা সামনে হইতে পারে, এবং এই সরকারও যাতে একটা ন্যায়ের মধ্যে। শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের পূর্ব মুহূর্ত, ঘড়িতে বাজে বাংলাদেশে 11টা 19 একটা স্ক্রল দেখছি, মীর মুগ্ধ, যিনি শহীদ হয়েছিলেন উত্তরায়, সেই নিশ্চয়ই মনে আছে তার বিখ্যাত উক্তি, পানি লাগবে পানি। তার ভাই মীর স্নিগ্ধ, মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তার একটা বক্তব্য বারবার প্রচার হচ্ছে চ্যানেল 24-এ, 10 বার ফাঁসি দিলেও শেখ হাসিনার শাস্তি কম হবে। তার মানে বুঝতে পারছেন যে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, যে 1,500 মানুষ, তাদের প্রত্যেকের স্বজনের, প্রত্যেক আত্মীয়, প্রত্যেক তার পরিবারের সদস্যদের একই বক্তব্য। যেমন বক্তব্য মীর স্নিগ্ধের, মুগ্ধর ভাই স্নিগ্ধের বক্তব্য যে শেখ হাসিনাকে 10 বার ফাঁসিতে ঝুলালেও শাস্তি কম হবে। আসলে এই ব্যথা, এই বেদনা এক ভিকটিম পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না, এটাই বাস্তব। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে দেখেন, কালকে রাত থেকে মুহূর্তে মুহূর্তে অনলাইন এবং
টেলিভিশন স্ক্রলে আসছে। ব্যাপক একটা মানে একটা ভীতি সন্ত্রস্ত একটা পরিবেশ। অ্যাম্বুলেন্স সহ 7 গাড়িতে আগুন, সড়ক অবরোধ, উপদেষ্টার বাসার সামনে ককটেল নিক্ষেপ। ওই যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা, তার বাসার সামনে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন যে ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দিলে গুলির নির্দেশ। তার সত্ত্বেও চোরাগুপ্তা প্রচুর হামলা হয়েছে। আর প্রকাশ্যে ঢাকা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এই অঞ্চল দিয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে এবং সেখানে অতিরিক্ত র্যাব এবং পুলিশ মোতায়েন করতে হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তো আসলে ঘটনাক্রমে দেখেন কি নির্মম একটা বাস্তবতা, যে 15 বছরে আওয়ামী লীগ বলেছিল যে হরতাল, অবরোধ, ভাঙচুর, ককটেল এগুলি করে সরকারকে টলানো যাবে না, সরকারকে ফেলে দেওয়া যাবে না, এবং এইগুলি হচ্ছে জনগণের বিরুদ্ধে কর্মসূচি। মানুষ এইগুলো প্রত্যাখ্যান করেছে। আজকে সেই পথটাই কিন্তু বেছে নিতে হচ্ছে আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগ যেমন সরকারে থাকা অবস্থায় বিএনপি, জামাত তাদেরকে অঘোষিতভাবে নিষিদ্ধ করেছিল। তারা কেউ সবার সমাবেশ স্বাভাবিকভাবে করতে পারতো না। মাঝে মধ্যে পেরেছে, সেইটা একটা তাদেরকে শোডাউন করতে হয়েছে। কিন্তু এইরকম গণহত্যার মধ্য দিয়ে তো আর আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কোনো কর্মকাণ্ড করেনি। ফলে তাদেরকে নিষিদ্ধ করা সেটা সম্ভব হয়নি, যার ফলে অঘোষিতভাবে তাদেরকে নিষিদ্ধ রেখেছে। এবং নিষিদ্ধ করার কারণে ওই সময় দেশ জুড়ে নানা রকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ। যদিও বিএনপি, জামাত বলেছে এগুলি বিভিন্ন এজেন্সির মাধ্যমে করিয়ে আওয়ামী লীগ সরকার তাদেরকে দুর্নাম করেছে, বদনাম করেছে, এবং এটাকে কেন্দ্র করেই শত শত মামলা দায়ের হয়েছে। আজকে যে ঘটনাগুলো ঘটছে, কালকে রাত থেকে অ্যাম্বুলেন্সে গাড়ি আগুন দেয়া, তারপরে গ্রামীণ অফিসে, গ্রামীণ ব্যাংকের অফিসগুলোতে, ব্র্যাকের অফিসগুলোতে, বিভিন্ন জায়গায় যেখানে তার শক্তি দেখানো দরকার বা ক্ষমতা আছে সেখানে সে দেখাচ্ছে। তো এই কর্মকাণ্ডগুলো তো বিরুদ্ধে 15 বছর প্রচারণা চালিয়ে একদিকে সফল হয়েছে, মানুষ এগুলিকে সমর্থন করেনি। আজকেও কিন্তু এটা সফল হচ্ছে না। আর এটার মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ও বন্ধ করা যাবে না। কারণ রায়ের পক্ষে শত শত পরিবার, শত শত মানুষ এবং একাত্ম মানুষ, যে এর বিচার হওয়া উচিত, দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। বাংলাদেশে যাতে আর কখনো কেউ ক্ষমতার জন্য এইভাবে উন্মত্ত হয়ে মানুষ হত্যায় মেতে না ওঠে, এটাও একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল। বিচারের মধ্য দিয়ে এই ক্ষমতার জন্য মানুষ হত্যা, এটা যাতে চিরতরে বন্ধ হয়, এটাও হয়তো আজকে রায়ের মধ্য দিয়ে একটা শিক্ষা। আওয়ামী লীগের জন্য শিক্ষা শুধু না, এটা বলবো সব রাজনৈতিক দলের জন্যই শিক্ষা। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। আজকে যেই কাজগুলো আওয়ামী লীগ নিন্দা করেছে, আজকে সেই কাজগুলো তারা বেছে নিয়েছে। কত বড় স্ববিরোধিতা, যে তারা যখন ক্ষমতায় থাকবে তখন অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না, আর তারা যখন ক্ষমতায় থাকবে না তখন তারা ওই বিরোধী দল যেগুলি করতে এক সময় তাদের ভাষায়, সেই কাজগুলি আজকে তারা একদম পূর্ণদমে করছে। এই করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে মানুষের সমর্থন পাচ্ছে, মানুষ কি খুব ধিক্কার জানাচ্ছে? আমার ধারণা যে অবশ্যই না। তবে এটা ঠিক, যদি পরিবর্তিত রাজনীতি মানুষকে যদি উদ্বুদ্ধ করতে না পারে, সংকটের সমাধান না হতে পারে, আস্তে আস্তে পরিস্থিতি যদি আরো অবনতি হয়, তখন হয়তো এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগের একটা গ্রহণযোগ্যতা, আওয়ামী লীগের একটা টিকে থাকার একটা সম্ভাবনা থাকবে।
কিন্তু নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা এবং সত্যিকারের গণতন্ত্র যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আওয়ামী লীগের শেখ হাসিনার আজকে শাস্তির মধ্য দিয়ে তার অধ্যায় যেমন। ডেনমার্কের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হচ্ছে, বা চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল যা নতুন করে নির্মিত হবে, এবং সেটি ডেনমার্কের একটি বিশ্ববিখ্যাত কোম্পানি নির্মাণ করবে এবং পরিচালনা করবে। এই সংক্রান্ত একটি খবর চাউর হয়েছে। আপনারা জানেন যে ডেনমার্ক এমন একটি দেশ যেই দেশের কাহিনী নিয়ে হ্যামলেট রচিত হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার তার যে সেই বিখ্যাত নাটক হ্যামলেট, তো সেই হ্যামলেটে ডেনমার্কের যুবরাজকে কেন্দ্র করে যে নাটক রচনা করেছেন, এবং বাংলাদেশে সেই ডেনমার্ক এবং সেই হ্যামলেট আবার নতুন করে এসেছে। এবং এই যে আমাদের দেশের সহায় সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, এটি বিদেশিদেরকে লিজ দেওয়া, বিদেশিদের হাতে তুলে দেওয়া নিয়ে গত 14টি মাসে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে চলেছে, এবং তার সঙ্গে এই ডেনমার্কের এই উপাখ্যানটি নতুন করে যেভাবে যুক্ত হলো, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। চট্টগ্রাম বন্দরের যে বর্তমান অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যে সবচেয়ে যে সুন্দর অবকাঠামোটি রয়েছে এই মুহূর্তে সরকারের হাতে, সেই অবকাঠামোটি পরিচালনার জন্য আমেরিকার মালিকানাধীন একটি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, সেই ডিপি ওয়ার্ল্ডের হাতে এটির পরিচালনা ভার তুলে দেওয়া হবে। এগুলো নিয়ে বাংলাদেশে অনেক দিন ধরে হইচই চলছে। সরকার ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের পরিচালনার ভার তুলে দেওয়ার ব্যাপারে এতটা বদ্ধপরিকর যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চট্টগ্রাম গেলেন, তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার জন্য রীতিমতো ঘোষণা দিয়ে আসলেন। এরপরে বিদ্যুতের গতিতে সেই প্রকল্প এগিয়ে চলেছে। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রাথমিক শর্ত হিসেবে বন্দরটিকে যারা পরিচালনা করতেন তাদের হাত থেকে নিয়ে সেনাবাহিনীর, মানে সশস্ত্র বাহিনীর যে নৌবাহিনী রয়েছে আমাদের দেশে, তারা এটি পরিচালনা করছেন, যাতে করে রাতারাতি, মানে আগে যে সকল অপারেটররা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল অপারেট করতেন, তাদের হাত থেকে এটি চট্টগ্রাম বন্দরের পরিবর্তে নৌবাহিনীর হাতে এটি তুলে দেওয়া হয়েছে। এখন এই নৌবাহিনীর হাত থেকে এটি যখন ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাবে, তুলনামূলকভাবে শব্দ কম হবে। এটি গেল একটি প্রসঙ্গ, অর্থাৎ এখন বর্তমানের যে অবকাঠামো। আর ডেনমার্কের হাতে যেটি তুলে দেওয়া হবে সেটি ভিন্ন আরেকটি প্রসঙ্গ। সেটি হলো নতুন আরেকটি টার্মিনাল তৈরি করা হবে, অ্যাবসলিউটলি নিউ টার্মিনাল তৈরি করা হবে। এই টার্মিনাল তৈরি করবে ডেনমার্কের শিপিং কোম্পানি এপি মলার গ্রুপ। তাদের যে শিপিং লাইন্স, এটির নাম হলো মার্কস লাইন। তো মার্কস লাইন, সেখানে তাদের কন্টেনার ভেসেল, তারপরে তাদের যে কনভেনশনাল অন্য যে সকল ভেসেল রয়েছে, যেমন বাল্ক ক্যারিয়ার রয়েছে, এলএনজি ক্যারিয়ার রয়েছে, আরও অনেক কিছু, কার ক্যারিয়ার রয়েছে। সারা পৃথিবীতে শিপিং বাণিজ্যের অলমোস্ট 60 to 70% তারা একা এই ডেনমার্কের এই জায়ান্ট কোম্পানিটি তারা হ্যান্ডেল করে। তো এপি মলার গ্রুপ একটি যাকে বলা হয় দেশের শিপিং ব্যবস্থার A to Z, তারা সেই বন্দর নির্মাণ, টার্মিনাল পরিচালনা করা, জাহাজ নির্মাণ, জাহাজ পরিচালনা করা, কন্টেনার নির্মাণ, কন্টেনার পরিচালনা করা থেকে শুরু করে সব কাজ A to Z তারা করে সারা দুনিয়াব্যাপী। তো শিপিং ব্যবসার রাঘব বোয়াল বলতে যা বোঝায়, এই কোম্পানিটি ঠিক তাই। এখন এই কোম্পানিটির হাতে
বাংলাদেশের একটি যাকে বলা হয় প্রাইভেট টার্মিনাল নির্মাণ করার জন্য তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হলো বা তাদেরকে অফার দেওয়া হলো, এটা আমাদের জন্য কতটা লাভজনক বা কতটা ক্ষতির বিষয় এটি এই মুহূর্তে বলা যাবে না। হয়তো এটা খুব ভালো হতে পারে, আবার হয়তো এটা আমাদের দেশের জন্য মহা সর্বনাশ ঘটাতে পারে। কিভাবে উপকার হতে পারে? এইভাবে যে আজ সিঙ্গাপুর পোর্ট বা দুবাই পোর্ট, তাদের যে অত্যাধুনিকতা, কাজের যে মান, এবং সেই কেবলমাত্র সিঙ্গাপুর পোর্ট এবং দুবাই পোর্টের উপর নির্ভর করেই একটি দেশ কীভাবে ডেভেলপ করতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর। তো সেই অর্থে আমাদের চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে, সেটা ডিপি ওয়ার্ল্ড হোক কিংবা এপি মলারের এই নতুন যে প্রকল্প হোক, সেই প্রকল্পের মাধ্যমে আমরা একেবারে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে যেতে পারি। আর এটি না হওয়ার সম্ভাবনা 99%। 99% প্রথম কারণ হলো যে সিঙ্গাপুর বা দুবাই এই পোর্টটি যারা পরিচালনা করছেন, ধরুন ডিপি ওয়ার্ল্ড বা এপি মলার, তাদের কাজের সফলতা 99% নির্ভর করবে সেই দেশের আমলাতন্ত্র, সেই দেশের পোর্ট কাস্টমস কর্তৃপক্ষ এবং অন্যান্য আনুষঙ্গিক যেমন রোড ট্রান্সপোর্ট, তারপর ওয়াটার ট্রান্সপোর্ট যে অথরিটি রয়েছে তারা, একই সঙ্গে যে সকল স্টেক হোল্ডার রয়েছে অর্থাৎ লেবার বলেন, তারপরে পরিবহন সংস্থা বলেন, তাদের কর্মক্ষমতা এবং তাদের অভ্যাসের উপর। তো আমাদের দেশের বন্দরগুলোতে যা হয়, এখানে যে সকল সিন্ডিকেট কাজ করছে, ঘুষ দুর্নীতি কাজ করছে, পোর্ট এবং কাস্টমস যেখানে রীতিমতো যাকে বলা হয় একটা, যাকে বলে আজরাইলের সাথে একটা জঘন্য, আজরাইলকে জঘন্য বলবো না, ঠিক ওরকম হবে না, নির্মম নিষ্ঠুর বলা হবে না, আজরাইলের সঙ্গে তুলনা করা যাবে না। এখানে ধরুন পৃথিবীতে যত নিষ্ঠুরতম যাকে বলা হয় প্রাণী রয়েছে, সেই প্রাণী মানুষকে হত্যা করার জন্য যে ধরনের নিষ্ঠুরতা অবলম্বন করে আমাদের দেশের কাস্টমস, আমাদের দেশের বন্দর কর্তৃপক্ষ এবং আমাদের দেশের বন্দরের যে আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেট, চোরা কারবারি সিন্ডিকেট থেকে শুরু করে পরিবহন সিন্ডিকেট, তারা ঠিক সেম কাজটি করে থাকে। কথায় কথায় বন্দর বন্ধ, কথায় কথায় পরিবহন ধর্মঘট, কথায় কথায় কন্টেনার যাকে যেন ঠিকমতো না নামতে পারে, জাহাজ যেন ঠিকমতো ভিড়তে না পারে। এই কাজগুলো করার ফলে সারা পৃথিবীর মধ্যে যে সকল ব্যর্থ বন্দর রয়েছে, সেই ব্যর্থতার দিক থেকে শীর্ষস্থানীয় বন্দর হলো চট্টগ্রাম বন্দর। অথচ প্রাকৃতিক দিক থেকে এই বন্দরের সঙ্গে তুলনীয় উপযোগিতা, মানে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের যে প্রাকৃতিক গুরুত্ব, এইটার সঙ্গে পৃথিবীর খুব কম বন্দরের এরকম তুলনা করা যেতে পারে। তো সেই বন্দরে ডিপি ওয়ার্ল্ড আসলো বা এপি মলার আসলো। প্রথমত তারা যে চুক্তিতে এসেছে, সেই চুক্তিতে আমাদের এখন বর্তমান যে ট্যারিফ রয়েছে, বর্তমান যে হার রয়েছে, সেই হারে যারা আমদানিকারক রপ্তানিকারক তাদের কতটা লাভ হবে, অর্থাৎ বর্তমান হারের চেয়ে যে শুল্ক আদায় করা হবে আগামীতে, সেটা কমবে কিনা। যতটুকু পর্যন্ত জানতে পেরেছি কোনো অবস্থাতেই কমবে না, বরং অনেকাংশে বেড়ে যাবে। এবং সেই বাড়াটা নিয়ে যেন কোনো বিদ্রোহ না হয়, এজন্য অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরের প্রায় সব মাশুল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেটি নিয়ে যখন আন্দোলন তুঙ্গে, সেই আন্দোলনের মুখে এই বর্তমান যেহেতু একটা নির্বাচনী একটা যাকে বলা হয় হ্যাফাজার্ড অবস্থা যাচ্ছে, তো এই ক্ষেত্রে এটা আরও সরকার কয়েকদিনের জন্য স্থগিত রেখেছে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশের মতো জায়গাতে ডাইরেক্ট এফডিআই অর্থাৎ ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট না হয়ে এখানে কতগুলো ক্লোজ তারা লাগিয়ে দেয় যে তারা যে ইনভেস্টমেন্টগুলো করছে, সেই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে তারা স্থানীয় সরকার থেকে লোন নিতে পারবে, ব্যাংক বিমা থেকে ঋণ সংগ্রহ করতে পারবে, এমনকি পাবলিক শেয়ারের থেকে তারা টাকা নিতে পারবে। তো তাহলে তো এটা আসলে 100% এফডিআই হবে না। এখানে যে বিনিয়োগের কথা বলতে হচ্ছে, সেই বিনিয়োগের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি থেকে যায়, যেটা আমরা অতীতে অনেক বিদেশি কোম্পানির ক্ষেত্রে দেখেছি।
তো এই বিষয়টি আমরা জানি না। আর থার্ড, যেটি সবচেয়ে একেবারে আত্মহত্যার মতো, সেটি হলো এদের সমস্ত ইনভেস্টমেন্ট থেকে শুরু করে সবকিছুর মূলে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে গ্যারান্টি লাগবে। তো তারা তাদের মতো করে ইনভেস্টমেন্ট করবে এবং আমরা সেটা হিসাব জানবো না। হয়তো ইনভেস্টমেন্ট করবে 100 টাকা,